নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও প্রাইম টাইমে। আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখছে সংবাদে। শুরু হলো ত্রিপুরা প্রদেশ বিজেপির সক্রিয় সভ্যপদ সংগ্রহ অভিযান। মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হলো রাজ্য বিজেপির সক্রিয় সভ্যপদ সংগ্রহ অভিযান। আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই সক্রিয় সভ্যপদ সংগ্রহ অভিযান। সক্রিয় সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি। মুখ্যমন্ত্রীর হাত ধরেই শুরু হলো রাজ্য বিজেপির সক্রিয় সভ্যপদ গ্রহণ অভিযান। আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই সক্রিয় সভ্যপদ সংগ্রহ অভিযান। প্রথম দফায় রাজ্যে 3 সেপ্টেম্বর থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু হলো ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং তা চলে 25 সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় দফায় 8 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। গত 15 অক্টোবর দ্বিতীয় দফায় সদস্যতা অভিযান শেষ হয়ে গেলেও নির্ধারিত সময় পর্যন্ত রাজ্যে বিজেপির মোট কত সদস্য হয়েছে তা প্রকাশ করেনি শাসক দল বিজেপি। তবে প্রথম 2 দফায় সভ্য পদ সংগ্রহ অভিযানের ক্ষেত্রে নতুন এবং পুরনো মিলিয়ে মোট 8 লক্ষ সদস্য নথিভুক্ত হয়েছে বলে নিউজ নাওকে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব। 2024 চলতি বছরের সভ্যপদ সংগ্রহ অভিযানের মোট 12 লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণে আরও 4 লক্ষ সদস্য নথিভুক্ত করতে হবে ত্রিপুরা প্রদেশ বিজেপিকে। এই অবস্থায় লক্ষ্য পূরণ করতে সক্রিয় সভ্যপদ সংগ্রহ অভিযানের মাধ্যমে সদস্য সংগ্রহের সময়সীমা আরও 16 দিন বাড়িয়ে 31 অক্টোবর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। সভ্যপদ অভিযানের ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমকেই গুরুত্ব দিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ত্রিপুরা প্রদেশ বিজেপির সভ্যপদ সংগ্রহ অভিযানকে সফল করে তোলার জন্য রয়েছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম থেকে শুরু করে প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, আসাম ত্রিপুরা সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় মন্ত্রী, বিধায়ক, প্রদেশ নেতৃত্ব এবং বিভিন্ন মোর্চার প্রদেশ সভাপতিরা। এই ক্ষেত্রে আগামী 31 অক্টোবরের মধ্যে মোট 12 লক্ষ সদস্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করাই হলো এই মুহূর্তে রাজ্য বিজেপির মূল কর্মসূচি। তবে মাত্র 12 দিনে 4 লক্ষ নতুন সভ্যপদ সংগ্রহ এই মুহূর্তে ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য একটা চ্যালেঞ্জিং টাস্ক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাতাবাড়ি দেওয়ালি মেলাতে প্রতি বছরই হাজির থাকেন রাজ্যের বহিরাজ্যের হাজারো ভক্ত। মেলাকে সার্বিকভাবে সফল করার লক্ষ্য নিয়ে শনিবার অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, জেলা শাসক তরিত কান্তি চাকমা, জেলা পুলিশ সুপার সহ মেলা কমিটির কর্মকর্তারা। 3 দিন ধরে এবছর মেলা অনুষ্ঠিত হবে বলে জানান বিধায়ক অভিষেক দেবরায়। মেলা উপলক্ষে মাতাবাড়ি মন্দিরে অন্যান্য বছরের মতোই আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। মেলায় পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক অভিষেক দেবরায়। বৈঠকে মেলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। মেলা 3 দিন থাকবে। আর আলো রোশনি দীপাবলি, এই আলোক সজ্জা নিয়ে কি থাকছে মাতাবাড়িতে? আলোক সজ্জা নিয়ে আমরা লেজারের একটা পরিকল্পনা চলছে, এটা এখনো ফাইনালাইজ হয়নি। বাকি অন্যান্যবার যেরকম আলো দিয়ে সাজানো হয় বা যেটা লাইটিং থাকে তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে এবার থাকবে। ত্রিপুরার সূচনা হলো রিয়াং জনগোষ্ঠীর সবচাইতে বড় পার্বণ হাজাগিরি উৎসবের। ঊনকোটি জেলার মাছপাড়ায় এই উৎসবকে ঘিরে রিয়াং সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ত্রিপুরার সূচনা হলো রিয়াং জনগোষ্ঠীর অন্যতম পার্বণ হাজাগিরি উৎসবের। 32তম এই রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি ঊনকোটি জেলার মাছমারার রামগোনা চৌধুরী পাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উৎসবের সূচনা করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ব্রুসোসিও সংস্থা এই উৎসবের মূল উদ্যোক্তা বলে জানা যায়। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং ও ফিলিপি কুমার রিয়াং, ব্রু সোসিও সংস্থার সভাপতি শান্তি রায় রিয়াং সহ অন্যান্যরা। আগামী 2 দিন ব্যাপী এই উৎসব চলবে বলে জানা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যের বর্তমান সরকার জনজাতিদের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ককবরক ভাষাকে রাজ্যের শিক্ষাক্ষেত্রে যুক্ত করতে প্রয়াস নিয়েছে রাজ্য সরকার এবং এই উদ্দেশ্যে বিধায়ক প্রমোদ রিয়াংকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে তিনি জানান। আমাদের রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নে, জনজাতিদের কল্যাণে প্রতিনিয়ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াস করেন এবং সেটাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন সরকারের সমালোচনায় মুখর হন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অন্যান্য জাতি গোষ্ঠীর
উন্নয়নের পাশাপাশি জনজাতিদের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং সেই সঙ্গে এডিসি প্রশাসন সমান্তরালভাবে জনজাতিদের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। Every community ni jara society ni head tone okna bahaiga rajya sarkar ne hoite borakna honorarium ruinai borakna borone society ni head ni samonna tangna ne bage rajya sarkar ne hoite honorarium re jabe tongo ebong aboni sathe sathe edc প্রশাসন ne hoite botabo society ni head okna honorarium renani secretary tongo। আগামী দুদিন পর্যন্ত মাছমারায় চলবে রিয়াং জনজাতিদের এই হজগিরি উৎসব। রাজ্যের প্রতিটি জেলা থেকে রিয়াং জনগোষ্ঠীর মানুষ সামিল হয়েছেন এই উৎসবে। জনজাতিদের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে এই উৎসবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে উপজাতিদের নৃত্য প্রদর্শন সহ বিভিন্ন সাংস্কৃতিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতো বাড়ি সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। শেখ হাসিনা ভারতেই থাকবেন। আপাতত ভারতেই থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নেবে ভারত। বিষয়টি স্পষ্টভাবেই জানিয়ে দিল নতুন দিল্লি। বাংলাদেশের শীর্ষ আদালত যখন শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার নির্দেশ দিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে, ঠিক সেই সময় শেখ হাসিনা ভারতেই থাকবে এবং তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নেবে ভারত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই রয়েছেন বলেও জানিয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে আছেন ও তিনি এখানেই থাকবেন বলে শেখ হাসিনার থাকার বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ করা যেতে পারে, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসেন। তারপর থেকেই তিনি অবস্থান করছেন ভারতে। শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি স্পষ্টভাবে। তবে শেখ হাসিনা ভারত থেকে অন্য দেশে চলে যেতে পারেন বলেও জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি। অল্প সময়ের নোটিশে তিনি ভারতে আসার অনুমোদন চেয়েছিলেন বলে শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর একদিন পরে জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে 18 নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে ভারতের এ ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্বের যে 5 দেশে সবচেয়ে বেশি মানুষ দারিদ্র্যের মধ্যে রয়েছেন তারই একটি হলো ভারত। ভারতে প্রায় 23,40,00,000 মানুষ এখনো দরিদ্র। নিজেদের রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। বিশ্বের যে 5 দেশে সবচেয়ে বেশি মানুষ দারিদ্র্যের মধ্যে রয়েছেন তারই একটি হলো ভারত। ভারতে এখনো 23,40,00,000 মানুষকে দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। নতুন এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মাল্টি ডাইমেনশন পভার্টি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বজুড়ে 110 কোটি মানুষ চরম দারিদ্রতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এর মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ 48.1% শিশু নয়তো কিশোর, আর তার মোটামুটি 1/4 ভারতীয়। সহজ করে বললে বিশ্বের 4 জন গরিব মানুষের 1 জন থাকেন ভারতেই। বিশ্বব্যাপী বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2024 সংখ্যাতের মধ্যে দারিদ্র্য শিরোনামে ইউএনডিপির সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগে প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চরম দারিদ্র্যে দিন কাটানো 110 কোটি মানুষের প্রায় অর্ধেককে থাকেন ভারত সহ 5 দেশে। ভারতের পরে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। মাল্টি ডাইমেনশন পভার্টি ইন্ডেক্সটি নিরক্ষর, বাসস্থান, নিকাশি, বিদ্যুৎ, রান্নার জ্বালানি,
পুষ্টি ও স্কুলে উপস্থিতির মতো সূচকগুলি ব্যবহার করে দারিদ্র্যের মাত্রা নির্ধারণ করেছে। রিপোর্টে জানিয়েছে দক্ষিণ এশিয়ায় 27 কোটি 20 লক্ষ পরিবার এমন রয়েছে যেখানে অন্তত একজন অপুষ্টিতে ভুগছেন। গবেষণা অনুযায়ী যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে দারিদ্র্যের স্তর অন্যান্য দেশগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। 112টি দেশ ও 630 কোটি মানুষের উপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে 110 কোটি মানুষ চরম দারিদ্র্যে বসবাস করছে, যাদের মধ্যে 45 কোটি 5 লক্ষ অর্থাৎ প্রায় 40% মানুষ সংঘাতের ছায়ার মধ্যে রয়েছে। সংঘর্ষ বিধ্বস্ত দেশগুলিতে পুষ্টি, বিদ্যুৎ, পানীয় জল ও নিকাশি ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য দেখা গেছে। রাষ্ট্রসংঘ প্রকাশিত রিপোর্ট অনুসারে প্রায় 58 কোটি 4 লক্ষ শিশু চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী শিশুদের মধ্যে এই হার 27.9%। এর তুলনায় প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হার 13.5%। সংঘাতপূর্ণ অঞ্চলে শিশু মৃত্যুর হার 8%, যেখানে শান্তিপূর্ণ দেশগুলিতে এই হার 1.1%। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক চরম দারিদ্র জনগোষ্ঠীর ভারতে বাস করে বলে রিপোর্টে উল্লেখ করেছে ইউএনডিপির প্রধান পরিসংখ্যানবিদ ইয়ানচুন ঝাং। রাষ্ট্রসংঘের এই প্রতিবেদনে দারিদ্র বিস্তারে গ্রাম শহরের ফারাকটাও তুলে ধরেছে। রিপোর্ট জানিয়েছে গরিব মানুষের 83.7%ই গ্রামে থাকেন। বিশ্বজুড়ে শহরের তুলনায় গ্রামের মানুষের মধ্যে দারিদ্র অনেক বেশি। সামগ্রিকভাবে বিশ্বের গ্রামীণ জনসংখ্যার 28% গরিব, তুলনায় শহরের মানুষের মধ্যে গরিব 6.6% বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের রিপোর্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে মানবাধিকার কমিশনের কাজকর্মের সমালোচনা করেও নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলে শনিবার বিক্ষোভ দেখালো প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা। রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, তবে এক্ষেত্রে কোনো ধরনের কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ রাজ্য মানবাধিকার কমিশন। কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলে শ্যামলীবাজারস্থিত মানবাধিকার কমিশনের অফিস ঘেরাও করেন শহর জেলা কংগ্রেস, যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের কর্মীরা। অভিযোগ করে কর্মসূচিতে উপস্থিত কংগ্রেস নেতৃত্ব জানায়, মনুবাজার থেকে আরকেপুর, তেলিয়ামুড়া ও রাজধানী আগরতলা বিভিন্ন জায়গায় ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, কিন্তু কুম্ভকর্ণের মতো নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে মানবাধিকার কমিশন। মানুষের যান জীবন রক্ষায় কমিশনের কোনো ভূমিকা নেই বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে, মোহনপুর থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সেখানে মানবাধিকার কমিশন লঙ্ঘন হচ্ছে, অথচ এই মানবাধিকার কমিশন এরা কুম্ভকর্ণের নিদ্রায় আছেন। একটি জায়গা তো ভিজিট করেনি, সরজমিনে দেখা করেনি, একটি মামলাও তারা নেয়নি। কোথায় আছে মানবাধিকার কমিশন? কোথায় আছে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন? এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে এসেছি। এই যে মানবাধিকার কমিশন যে এখানে যে কুম্ভকর্ণের নিদ্রায় আছে তার ঘুম ভাঙানোর জন্য। আর আমরা মনে করি যে মানবাধিকার কমিশন যে একটা সাইনবোর্ড দিয়েছেন এটা না থাকাই রাজ্যে ভালো, তাই আজ আমরা কি করেছি, এখানে কালো পতাকা দিয়ে মানবাধিকার কমিশনের সাইনবোর্ডটা ঢেকে দিয়েছি। পুলিশের গাফিলতির কারণে আজ তারা ছাড় পেয়ে বেরিয়ে এসে জামিনে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা, যে কারণে আজ অপরাধ দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এই বিজেপি শাসনে। এরই বিরুদ্ধে আজকে আমরা মহিলা কংগ্রেসের থেকে এখানে এসেছি। রাজ্যে মহিলাদের উপর অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে দলীয় কর্মসূচি থেকে আওয়াজ তুলেন মহিলা কংগ্রেস এবং কংগ্রেসের কর্মীরা। এই প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত কংগ্রেস দলের নেতাকর্মীরা। কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি সামাল দেবার জন্য কমিশনের অফিসের সামনে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা রাজ্য রাইফেলসের একজন জওয়ান ছত্তিশগড়ের কোরবা জেলায় একটি কয়লা খনিতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকার সময় তার পরিষেবা যন্ত্র দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে বলে শনিবার জানিয়েছে পুলিশ। আত্মঘাতী জওয়ানের নাম আজাদ সিং বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি শুক্রবার রাতে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কুসমান্ডা ওপেন কাস্ট কয়লা খনিতে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ত্রিপুরা রাজ্য রাইফেলসের প্রথম ব্যাটালিয়নে কর্মরত আজাদ সিং তার সার্ভিস রাইফেল AK-47 দিয়ে নিজেকে গুলি করে, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। রাজস্থানের বাসিন্দা আজাদ সিং পারিবারিক কিছু বিবাদের কারণে গত কয়েকদিন ধরে মানসিক চাপে ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। এদিকে শনিবার দুপুরে নকল ডাক্তারের গোপন প্রাইভেট চেম্বারে হানা দিয়ে চিকিৎসা সংক্রান্ত রেজিস্টার উদ্ধার করেন
ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। ঘটনা লংতরাই ভেলি মহকুমার অন্তর্গত ছইলেংটায়। জানা যায় দীর্ঘদিন ধরে প্রসন্ন দাস নামে এক ব্যক্তি ছইলেংটা এলাকায় নিজেকে একজন বড় মাপের ডাক্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে বোকা বানিয়ে রোগীদের চিকিৎসা করার পাশাপাশি মোটা অঙ্কের অর্থ উপার্জন করছিল। কিছুদিন আগে সে চিকিৎসার ব্যাপারে একজনকে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করেছে। আর সেই খবর ধলাই জেলার ড্রাগ কন্ট্রোলার অফিসে পৌঁছানোর পর অফিসের আধিকারিকরা হানা দেন সেই গোপন ডাক্তারের ডেরায়। তাদের উপস্থিতি টের পেয়ে নকল ডাক্তারবাবু সেখান থেকে পালিয়ে যায় বলে জানা যায়। নকল ডাক্তারের চেম্বার থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন ধলাই জেলার ড্রাগস কন্ট্রোল অফিসার বিশ্বজিৎ সিংহ রায়। আমি বিশ্বজিৎ সিংহ রায়, ডিস্ট্রিক্ট কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে আমি একটা কমপ্লেন পাইছি যে ডিটক্স সেন্টার জয়গুরু ডিটক্স সেন্টার ছইলেংটাতে অবস্থিত। এটা চালান ডক্টর প্রসন্ন দাস। উনি ডক্টর লেখেন না, কিন্তু উনি বিভিন্ন ট্রিটমেন্ট করেন। তো উনি অনেকজনের এরকম 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছেন। এর মধ্যে আমাদের কাছে কমপ্লেন আইছে যে উইদাউট এনি প্রপার ডকুমেন্টেশন তিনি ডিটক্স সেন্টারটা চালাইতেছেন। আমরা আইসি আজকে ইনভেস্টিগেশনে, আমাদের সাথে প্রশাসনের মানে হোম ডিপার্টমেন্টের লোক ছিল। আমরা এখন ওনার এই রেজিস্টারগুলি এগুলি নিয়ে যেতেছি সিসপিরা। দেখা যাক, আমরা ইনভেস্টিগেশন করি, আমরা এটার সত্যতা যাচাই করে দেখুন আদৌ এটা কীভাবে চলছে। আর উনি তো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে। চোখ রাখছি পরবর্তী সংবাদে। মাস খানেকের বিরতির পর নতুন করে অশান্তি ছড়ালো মণিপুরের জিরিবাম জেলায়। শনিবার ভোর থেকে মেইতি এবং কুকি সশস্ত্র বাহিনীর মধ্যে বিভিন্ন এলাকায় দফায় দফায় গুলির লড়াই হয়েছে, হামলা হয়েছে। বড় বেকেরা থানায় কুকি জঙ্গিরা এই এলাকায় হামলা চালালে মেইতি সশস্ত্র বাহিনী আরামবাই টেঙ্গলের যোদ্ধারাও পাল্টা আক্রমণ করে বলে জানান স্থানীয় পুলিশ কর্তারা। সেপ্টেম্বরের গোড়ায় জিরিবাম জেলাতেই 2 গোষ্ঠীর লড়াইয়ে গুলির লড়াইয়ে নিহত হয়েছিল 5 জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আয়োজিত শান্তি বৈঠকের প্রয়াসের মধ্যেই নতুন করে হিংসা ছড়ালো উত্তর পূর্বের বিজেপি শাসিত রাজ্যে। ত্রিপুরায় ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে একটা অংশ। ধর্মের নামে সংঘাতের ষড়যন্ত্র চলছে রাজ্যে। শনিবার একবার বিবৃতিতে এরকমটাই উল্লেখ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্য সরকারের সঙ্গে এলায়েন্সে থাকলেও তিপ্রামথা কোনো দলের বি টিম নয় বলেও মন্তব্য করলেন প্রদ্যুৎ। ত্রিপুরায় ধর্মীয় সাম্প্রদায়িক সংঘাতের ষড়যন্ত্র চলছে বলে শনিবার এক বিবৃতিতে জানালেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরায় সরকারের সঙ্গে এলায়েন্স থাকা সত্ত্বেও তিপ্রামথা কোনো দলের বি টিম হয়ে থাকবে না বলেও অডিও বার্তায় জানালেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। कोई एकता के बारे, थानसा के बारे बात नहीं कर रहा है, कोई रास्ते के बारे बात नहीं कर रहा है, कोई कल नौकरी के बारे बात नहीं कर रहा है। सब धर्म के नाम में या फिर एक दूसरे से लड़ने के नाम में बात कर रहे हैं। ऐसा क्यों हो रहा है? ये जहर कौन फैला रहा है? मैं आपको बोलना चाहता हूँ और अपने तिप्रामथा के वॉरियर्स को बोलना चाहता हूँ, आप हिंदू हो, मुसलमान हो, क्रिश्चियन हो, मैंने ये पार्टी किसी के बी टीम होने के लिए नहीं बनाया था। हमारा आइडियोलॉजी हमारा खुद का आइडियोलॉजी है और हम लोग अपने लोगों के साथ है, अपने अधिकार के साथ है, अपने संवैधानिक कॉन्स्टिट्यूशनल राइट्स के साथ है। हमने अपना एक पॉइंट भी गिव अप नहीं किया है और ना गिव अप करेंगे। लेकिन जब अन्याय होता है, हम लोग आज अलायंस में हैं, लेकिन अगर कोई किसी को मारा जाता है, किसी के ऊपर अटैक होता है, अगर वो गलत काम है तो हमें आवाज उठाना चाहिए। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এক্ষেত্রে প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বানও জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর। ये ऑडियो मैसेज भेज रहा हूँ क्योंकि मैं चाहता हूँ कि त्रिपुरा में शांति रहे, डेवलपमेंट हो और हम सब हिंदू, बंगाली, मुसलमान, क्रिश्चियन, बुद्धिस्ट सब एक संग रहे। लेकिन ऐसा नहीं हो रहा है, कुछ लोग जहर फैलाने की कोशिश कर रहे हैं। ये समय है, आपको सत्य का संग रहना है और चुप बैठने से कुछ नहीं होगा। लेकिन जब आप आवाज़ उठाओगे तो शस्त्र से नहीं, एकता से, शांत से, वायलेंस नहीं, लेकिन आवाज़ को दबाने भी नहीं दीजिए, लेकिन वायलेंस मत कीजिए। সর্বশেষ বিধানসভা নির্বাচনের সময় থেকেই প্রত্যক্ষভাবে রাজ্যে বিজেপি সরকারের সঙ্গে এলায়েন্সে রয়েছে তিপ্রামথা।
তারপরেও বিশেষ করে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান সময়ে সময়ে স্পষ্ট করেছে তেপরামাথা। ধর্মীয় সাম্প্রদায়িকতা নিয়ে তেপরামাথার রাজনৈতিক অবস্থান আগামী দিনে রাজ্য রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংস্কারের অভাবে ভেঙে পড়ল জরাজীর্ণ ব্রিজ ভেঙে পড়ার ফলে আহত এক ব্যক্তি। ঘটনা গন্ডাছড়া মহকুমার অন্তর্গত শার্টকার্ড এলাকায়। এদিন পাথর বোঝাই গাড়ির ভারে ভেঙে পড়ে জরাজীর্ণ লোহার ব্রিজটি। 9 বছর আগে একইভাবে ব্রিজটি ভেঙে পড়েছিল বলে জানান ভুক্তভোগী স্থানীয় অংশের মানুষজন। অস্থায়ী ব্রিজটির পাশেই একটি স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলছে। তবে স্থানীয় মানুষের অভিযোগ, পূর্ত দফতরের গাফিলতির কারণে এখনো নির্মিত হয়নি স্থায়ী ব্রিজ ভাঙার ঘটনা সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেনি পূর্ত দফতরের আধিকারিকরা। তবে এসডিও রথীন্দ্র দেববর্মার দাবি, নতুন ব্রিজের নির্মাণ কাজ 50% শেষ হয়ে গেছে। যোগাযোগের সাধন ব্রিজ ভেঙে পড়ার কারণে ব্যাপক সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় মানুষজন। মাল নিয়ে যাওয়া যাবে না, কিন্তু এখানে ড্রাইভার জানে কিনা আমি জানা নাই। তবে এই ব্রিজটা ভাঙাতে আজকে আমাদের গভর্নমেন্ট ডিগ্রি। ত্রিপুরা মেঘালয় রঞ্জি ট্রফি ম্যাচে চালকের আসনে রয়েছে ত্রিপুরা। শ্রীদাম পালের অনবদ্য সেঞ্চুরি এবং অধিনায়ক মণিদীপ সিং এর হাফ সেঞ্চুরির সেই সাথে শ্রীনিবাস শরৎ ও মণিশঙ্কর মোরা সিং এর জোড়া হাফ সেঞ্চুরির উপর ভিত্তি করে মেঘালয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম ইনিংসে বড় স্কোর করেছে ত্রিপুরা। শিলংয়ে অনুষ্ঠিত এই ম্যাচে শনিবার 2 উইকেটে 29 রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ত্রিপুরা। 56 রানে ত্রিপুরা তৃতীয় উইকেটের পতন হয়। এরপরে শ্রীদাম পাল এবং অধিনায়ক মণিদীপ সিং জুটির বড় রানের ভিত তৈরি করে এগিয়ে নিয়ে যায় দলকে। 132 রানের পার্টনারশিপ গড়েন ত্রিপুরার এই দুই ব্যাটসম্যান। দুরন্ত 100 রান করেন শ্রীদাম পাল। 178 বলে 146 রান করে আউট হন তিনি। অধিনায়ক মণিদীপ সিং 59 রানে আউট হন। তাদের দুজনের তৈরি করা মজবুত ভিতের উপর পরে দলকে বড় রানের ইমারত গড়তে অবদান রাখেন শ্রীনিবাস শরৎ এবং মণিশঙ্কর মোরা সিং। এক্ষেত্রে দুজনেই হাফ সেঞ্চুরি করেন। দিনের শেষে শ্রীনিবাস শরৎ 54 রানে এবং মণিশঙ্কর মোরা সিং 53 রানে অপরাজিত রয়েছেন ক্রিজে। কোটি টাকার আর্থিক প্রতারণার দায়ে রাজেশ ত্রিপুরা নামের এক ব্যক্তিকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। 2023 সালে দিল্লির ওয়ার্ল্ড মিশন এডুকেশনের দায়ের করা আর্থিক প্রতারণার মামলায় রাজেশ ত্রিপুরাকে আটক করা হয়েছে বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে অভিযোগ, জমির নকল দলিল পর্চা দেখিয়ে সেই জমি 9 কোটি টাকায় বিক্রি করেছেন ওয়ার্ল্ড মিশন এডুকেশনের কাছে। তাছাড়া বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকেও আর্থিক প্রতারণা করে রাজেশ ত্রিপুরা লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে পশ্চিম থানার ওসি। এই মামলায় মোট অভিযুক্ত 6 জনের মধ্যে 4 জনকে আটক করেছে পুলিশ। 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধৃত রাজেশ ত্রিপুরাকে আদালতে তোলা হবে বলে জানান পুলিশ। কুখ্যাত এই প্রতারক রাজেশ ত্রিপুরাকে জালিয়াতি ও প্রতারণা নিয়ে সরব হন আর্থিক ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসায়ীরা। অভিযুক্ত রাজেশ ত্রিপুরা একটি ইউটিউব চ্যানেল চালায় বলে পুলিশ কর্তারা জানান। শুনে নেওয়া যাক কুখ্যাত প্রতারক রাজেশ ত্রিপুরার কাণ্ডকীর্তি নিয়ে কি জানালেন পশ্চিম থানার ওসি। রেড করে রাজেশ ত্রিপুরা নামে আরেকজন আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। টিভি দোকান থেকে, ইলেকট্রনিক্সের দোকান থেকে টোটাল 8 থেকে 10 লক্ষ টাকার জিনিস নিয়ে মালিকদের টাকাও পেমেন্ট করেনি। জানা গেছে দীর্ঘদিন ধরে নিপুণভাবে প্রতারণার জাল বিছিয়ে বিভিন্নভাবে হাজারো মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল রাজেশ ত্রিপুরা। রাজেশ ত্রিপুরা হাজারো লোকের থেকে এরকম কারো থেকে জমির কাগজ নিয়েছে, কারো থেকে জিনিস নিয়েছে, কারো থেকে সিসি ক্যামেরা, বিভিন্ন জিনিস নিয়ে এইভাবে রাজ্য কাছে আমাদের ত্রিপুরার যে সবকে ঠকিয়ে যাচ্ছে। কুখ্যাত প্রতারক রাজেশ ত্রিপুরার কঠোর শাস্তি দাবি করেছেন তার দ্বারা প্রতারণার শিকার বিভিন্ন মহলের লোকজন। ধৃত রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।